আসসালামু আলাইকুম। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়। 24 ঘন্টার মধ্যে সেই শোকজের জবাব তাকে দিতে বলা হয়। পরবর্তীতে তিনি দলের কাছ থেকে আরও সময় বৃদ্ধির জন্য আবেদন করেন। দলের পক্ষ থেকে আরও 24 ঘন্টা সময় বৃদ্ধি করা হয়। পরবর্তী 24 ঘন্টার মধ্যে জনাব ফজলুর রহমান 11টি পয়েন্টে দলের শোকজের জবাব দেন। শোকজের জবাব হাতে পাওয়ার পরই বিএনপির পক্ষ থেকে জনাব ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়। দুটা চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনানোর চেষ্টা করব। প্রথমত, ফজলুর রহমান ঠিক শোকজের যে জবাব দিলেন সেই চিঠিটি পরবর্তীতে দলের পক্ষ থেকে যে তার পদ 3 মাসের জন্য স্থগিত করা হলো, সেই চিঠিতে দলের পক্ষ থেকে কী লেখা হয়েছে, এই দুইটা চিঠি আপনাদেরকে পড়ে শোনাবো। প্রথমে আমি জনাব ফজলুর রহমান 11টি পয়েন্টে শোকজের জবাব দেন। কোঠাবিরোধী আন্দোলন যখন ছাত্রদের নেতৃত্বে প্রথম শুরু হয়েছিল, তা ছিল নির্দলীয় চরিত্রের এবং রাজনৈতিক দল বিবর্জিত। আমি প্রথম তাদেরকে ইউটিউবের মাধ্যমে উৎসাহ দিয়ে বক্তব্য দিয়েছিলাম, বাবারা, তোমরা শুধু চাকরি চাও, গণতন্ত্র চাও না? তোমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করো। জুলাই আন্দোলনের পরতে সব কিছুর সঙ্গে জীবনের শঙ্কা নিয়েও যুক্ত ছিলাম, যা আমার দল বিএনপি এবং এদেশের মানুষ জানে। 2023 সালের 28 অক্টোবরে বিএনপি আহেতু লাখ লাখ জনতার মহাসমাবেশকে স্বৈরাচারী সরকার 1 ঘন্টার আক্রমণে ভেঙে দিয়েছিল। 25,000-এরও বেশি নেতাকর্মী যখন জেলে ছিল, লাখ লাখ নেতাকর্মী যখন মিথ্যা মামলার আবর্তে পড়ে জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি তখন প্রতিদিনই অনলাইন এবং টেলিভিশন টকশোর মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করেছি এবং জাতির সামনে আশার আলো জাগিয়ে রেখেছি। 5ই আগস্ট আন্দোলনের বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেল এবং জনগণ বিজয়ী হলো। আমি সেই সময় সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এর কিছুদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ইসলামী ছাত্র শিবিরের সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করল, জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড। আমি সেদিনই প্রথম শুনলাম এবং আন্দোলনের সব বিজয়কে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করল। আমি জামাত শিবির ও বৈষম্যবিরোধী ছাত্রদের এই অনৈতিক দাবির বিরুদ্ধে প্রতিবাদ করে শতবার বলেছি। বিগত 15 বছরের আন্দোলনের জমিটি তৈরি করেছিল বিএনপি, বীজ এবং চারা রোপণ করেছিল বিএনপি, তেল, মবিল, পানি দিয়ে ধান ফুলিয়েছিল বিএনপি, কিন্তু ধান কাটার লগ্নে ছাত্র আন্দোলনের নেতারা সেই তৈরি ধান কেটে দিয়েছিল। তারা ছিল আমার ভাষায় দাওয়াল। কাজে আন্দোলনের সব ফসল পাওয়ার দাবিটি অনুচিত। কিন্তু পরবর্তী সময়ে অবাক বিস্ময়ে সবাই দেখল 71-এর পরাজিত শক্তি জামাত শিবির সদর্পে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সব আন্দোলনের ভ্যানগার্ড তারাই, এবং শুধু একটা নির্বাচনের জন্যই তারা আন্দোলন করেনি, বরং 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকারের মতো দুঃসাহস তারা প্রদর্শন করতে লাগলো। জামাত শিবিরের পত্রিকায় আহ্বান জানানো হলো, 71-এ যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহর কাছে মাপ চাও। সূত্র বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা। সেদিন থেকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে সাবধান করার চেষ্টা করেছি। এরপর থেকে জামাত শিবির এবং এনসিপি একসাথে বলতে শুরু করলো, 1947 হলো প্রথম স্বাধীনতা এবং 2024 সালে হলো দ্বিতীয় স্বাধীনতা, আর 1971 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া। সূত্র বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা। মুক্তিযোদ্ধা হিসেবে মনে হলো এসব অশ্রাব্য এবং মিথ্যা তত্ত্ব শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। তাই জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম এবং জামাত শিবিরকে কালো শক্তি চিহ্নিত করে এনসিপিকে তাদের সহযোগী বলতে শুরু করলাম। তারা এখন দেশের প্রশাসন, অর্থ এবং বিশ্ববিদ্যালয় দখল করেছে। সবশেষে বলতে চাই, মানুষ এখন বুঝতে শুরু করেছে জুলাই আন্দোলনের দুটি রূপ ছিল। প্রথমত, বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে গণ আন্দোলন, যার লক্ষ্য ছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে পরাজিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, যার প্রধান স্লোগান ছিল এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি।
কিন্তু আমি যাদেরকে অন্ধকারের কালো শক্তি বলেছি তারা হলো জামাত, শিবির, যারা ষড়যন্ত্রের মাধ্যমে গণ আন্দোলনের ফসলকে কুক্ষিগত করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র এবং শক্তি সৃষ্টি করেছে। জাতীয় নির্বাচন তাদের নিকট গৌণ ব্যাপার। বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের মহান ঘোষক মেজর জিয়া পরবর্তী সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। তার মহান স্মৃতিকে শ্রদ্ধা এবং স্মরণ করেই আমি মুক্তিযোদ্ধা হিসাবে এই অপশক্তির বিরুদ্ধে নিরন্তর কথা বলা এবং প্রতিবাদ করাকে আমার পবিত্র দায়িত্ব মনে করি। গত 6 মাস ধরে এ ব্যাপারে আমি শত শত বক্তব্য দিয়ে যাচ্ছি, যার মধ্যে 2-1টা বক্তব্যে আমার কিছু ভুল ত্রুটি থাকতেও পারে, কারণ আমি তো মানুষ। আমি আরও দাবি করতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী হাসিনা সরকার অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করার পরে আমি স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে নেত্রীর মুক্তির জন্য সমগ্র বাংলাদেশের শত শত সভা ও জনসভায় বক্তব্য রেখেছি। এমনকি ইদানিংকালে একটি দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এমন জঘন্যতম কুৎসিত স্লোগান দিয়ে তাকে রাজনৈতিকভাবে অপমান করা হচ্ছিল, যার উদাহরণ গাছের ডালে কাউয়া। তখন আমি প্রথম ইউটিউব চ্যানেলে পূর্ণিয়াতে কঠিনভাবে এর বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছি। আমার সার্বিক বক্তব্য উপস্থাপনা যদি প্রমাণিত হয় আমি কোনো ভুল বক্তব্য দিয়েছি, তবে আমি দুঃখ প্রকাশ করব। বিএনপির কোনো ক্ষতি হয় এমন কোনো কথা ও কাজ আমি করিনি এবং করবও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বিচার বিবেচনার প্রতি আমার সর্বোচ্চ আস্থা আছে। আশা করি আমি সুবিচার পাব এবং দলের বৃহত্তর স্বার্থে যে কোনো সিদ্ধান্তের প্রতি আমি সর্বদাই অনুগত থাকব। শোকসের জবাবে জনাব ফজলুর রহমান তার চিঠিতে এই কথাগুলো লিখেছেন। এই শোকসের জবাবটি পাওয়ার পরপরই বিএনপির পক্ষ থেকে জনাব ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়। পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, গত 24 আগস্ট 2025 সূত্র নং BNP/77/147/147/2025 স্মারকে আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল 25 আগস্ট সূত্র নং BNP/77/148/2025 স্মারকে কারণ দর্শানোর নোটিশে লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় 24 ঘন্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ 26 আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এতে বলা হয়, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। চিঠিতে আরও বলা হয়, এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। সম্মানিত দর্শক, 2টা চিঠি আমি আপনাদেরকে পরিপূর্ণ পড়ে শোনানোর চেষ্টা করলাম। আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তি খাটিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।